শিল্প যেন একটা আজব অদৃশ্যমান কোনো জগৎ থেকে জন্ম নেয়, হোক তা সঙ্গীত, হোক তা চলচ্চিত্র। রক এবং ফোক মিউজিকের এমনই আজব জগৎ নিয়ে শবনম ফেরদৌসী পরিচালিত ও সামিয়া জামান প্রযোজিত চলচ্চিত্র আজব কারখানা মুক্তি পাচ্ছে। আজব কারখানা চলচ্চিত্র নিয়ে আজকের আনন্দযোগে কথা বলবো। আছি আমি রুবাইয়াত অদিতি, আর আমাদের সাথে আছেন আজব কারখানার কলাকুশলীরা। আমাদের সাথে আজব কারখানার অভিনেতা রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আছেন অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি, অভিনেত্রী বলতে চলচ্চিত্রে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে ইমির, আছেন লাবিক কামাল গৌরব, যিনি আজব কারখানার মিউজিক করেছেন, এবং আজব কারখানার অভিনেত্রী দিলরুবা দোয়েল আছেন আমাদের সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। আলাপটা পরমব্রতকে দিয়েই শুরু করতে চাই। মিউজিকের সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক, এটা মোটামুটি আপনার ভক্ত অনুরাগীরা তো জানেনই সবাই। এখানে অভিনয় করেছেন আপনি একজন রকস্টার হিসেবে, অভিজ্ঞতাটা জানতে চাই আজব কারখানায় অভিনয়ের। আপনি নিজেই বললেন মিউজিকের সঙ্গে, গান বাজনার সঙ্গে আমার একটা ছোটবেলা থেকে একটা সম্পর্ক থেকেছে। তো এই যে চরিত্রে আমি এখানে অভিনয় করেছি, রাজীব বলে চরিত্রটি, যিনি কিনা একজন পেশাদার রকস্টার, তার একটা অন্বেষণ আছে, তার একটা খোঁজ আছে গোটা ছবিটা জুড়ে, যেটা আমরা দেখি। তিনি তার এই উগ্র নাগরিক জীবন থেকে কোথাও একটা তার শিকড়ের কাছে একটা ফেরার চেষ্টা বা যান আর কি, সেটা কর্মসূত্রে যান, তারপর নানা সংঘাত তৈরি হয়। তো এই যে সংঘাত বা যে কনফ্লিক্টের জিনিসটা, সেইটা কিন্তু কোথাও না কোথাও আমাদের কম বেশি আমরা যারা শহরবাসী তাদের প্রত্যেকেরই থাকে। তার কারণটা হচ্ছে আমরা শহুরে মানুষ হিসেবে আমরা সারা পৃথিবীর সংস্কৃতির সঙ্গে পরিচিত হই, সেখানকার গান বাজনা সংস্কৃতি সব কিছুর দ্বারাই প্রভাবিত হই। কিন্তু আবার কোথাও একটা দিনের শেষে কিন্তু আমরা আমাদের ভিতরে একটা সত্তা সবসময়তেই থাকে, যে সত্তাটা বলে যে আমরা ফিরে যেতে কিন্তু চাই আমাদের ওই প্রান্তিক শিকড়ের গানে। তো একদিকে আমরা বিশ্বনাগরিক, অন্যদিকে আমরা ভীষণভাবে বাঙালি। হ্যাঁ, তো এই যে দ্বৈতটা, সেইটাকে কোনোভাবে আজব কারখানা ছবিটা ধরার চেষ্টা করে বা করেছে, এবং এই ধরার চেষ্টাটাই কোথাও আমাকে আগ্রহী করে তুলেছে এই ছবিটির একটি অংশ হতে। বাহ, ইমির কাছে আসবো এবারে। মডেলিং এ আপনি পরিচিত মুখ, দর্শকদের কাছে ইতিমধ্যেই আপনি পরিচিত, কিন্তু চলচ্চিত্রে এই প্রথম আপনার কাজ করা। কেন প্রথম চলচ্চিত্র হিসেবে আজব কারখানাকে বেছে নিলেন? কারণ আপনি তো আগেই ইন্ট্রোডাকশন দিয়েছেন যে সামিয়া জামান প্রযোজিত, শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমা, এবং আমার সহ অভিনেতা ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। আমার মনে হয় তিনটা নামই যথেষ্ট আমার এই কাজটা করার জন্য, এবং আমি চাইছিলাম যেন আমার অভিষেকটা এমনভাবেই হয়, গুণী মানুষজনদের হাত ধরে যদি আমি কাজটা শুরু করতে পারি, তাহলে আমার পরবর্তী জার্নিটা সেটার উপরেই ডিপেন্ড করবে। এবং আমি যদি পরবর্তীতে কাজ নাও করি, অ্যাটলিস্ট এটা যদি আমার লাস্ট সিনেমাও হয়, তাহলেও আই উইল বি হ্যাপি যে আমি এই ধরনের একটা সিনেমায় পার্টিসিপেট করতে পেরেছি, এবং সঙ্গে যারা ছিলেন আমাকে শিখিয়ে কাজ করিয়েছেন, আমাকে বিশ্বাস করেছেন যে আমি কাজটা করতে পারবো। এবং পরমব্রত চট্টোপাধ্যায় যে আমাকে যে সাপোর্টিভ অ্যাটিটিউড দেখিয়েছেন এবং কোঅপারেট করেছেন, এটা আমার জন্য অনেক বড় বিষয়। সো এতটুকুর জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি, যে কোনো কাজে অংশগ্রহণ করিনি। অভিনয় আমি অনেক করেছি, অনেক নাটকেও আমি ছিলাম, কিন্তু যখন চলচ্চিত্রের কথা আসে তখন চলচ্চিত্রের বিষয়টা কিন্তু ইটস ম্যাসিভ। আমি চাইনি যে একেবারেই অ্যামেচারভাবে ক্যামেরার সামনে আসতে। এখানে শেখার অনেক বিষয় আছে, ক্যামেরার সঙ্গে মুভমেন্টের অনেক বিষয় আছে, বড় বড় মানুষদের সঙ্গে থেকে শেখার অনেক বিষয় আছে। আমি চাইছিলাম যে আমি শিখবো, আগে শিখে তারপরে আমি ইমপ্লাই করব, আর এমন একটা প্রজেক্টে ইমপ্লাই করব যেখানে আমার বলতে কোনো বাধা থাকবে না যে এই প্রজেক্টের পার্ট আমি। সো আমার এরকম একটা স্টার্টিংয়ের জন্য আমি ওয়েট করেছি, এবং আই গট দ্যাট চান্স অ্যান্ড আই টুক ইট। গৌরবের কাছে আসি। যেহেতু এই সিনেমাটি মিউজিক নিয়ে, এবং আপনার মিউজিক নিয়ে বলতে গেলেই প্রথমে যেটা বলা হয় যে আপনি শহুরে মানুষ হওয়ার পরেও বাউল ঘরানা আপনার খুব কাছের, তো রক এবং ফোক মিউজিক নিয়ে আজব কারখানা, এই সিনেমার জন্য মিউজিক করার অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথমত মানে আমি খুবই গ্রেটফুল আমাদের ডিরেক্টর শাবনম আপার কাছে, যখন আমার কাছে এই প্রজেক্টটা নিয়ে আসে। অ্যান্ড আমার নিজের জীবনের সাথেও এটাও একটা, কারণ আমি তো মানে পরম যেটা বললো যে ঢাকা শহরে ওর কলকাতা বেড়ে ওঠা, আমার ঢাকা শহরে বেড়ে ওঠা। তো আসলে বিটলস, পিঙ্ক ফ্লয়েড যেভাবে শুনেছি, রবীন্দ্রনাথ, নজরুল একই সাথে শুনেছি, লালন একই সাথে শুনেছি। তো এই প্যারালেলি এই ফিউশনটা কিন্তু আমি আসলে যে একটা গান নিয়ে এইটা করব এরকম কখনো চিন্তা না। একটা বাউল গান শুনলে ওটার পিছনে একটা বেস লাইন অটোমেটিকলি আসে। সো দিস ইজ ন্যাচারাল ফর মি, অ্যান্ড এই ধরনের জিনিসই আমি করে আসছি গত 15 বছর 20 বছর ধরে। তো
তো এইটা আমার জন্য খুবই একটা অ্যামেজিং অপরচুনিটি আমি মনে করি, যে আসলে আমি যেই কাজগুলো করি সেটাকে এত বড় একটা ক্যানভাসের মধ্যে পোর্ট্রে করার সুযোগ পাওয়া, অ্যান্ড দ্যাট টু উইথ পিপল and great people who are sitting here and a fantastic team যার সাথে কাজ করার সুযোগ হয়েছে। It was a long process and সত্যিকার অর্থে আমি খুবই এনজয় করেছি পুরো প্রসেসটা। দোয়েলের কাছে প্রশ্ন হচ্ছে, আজব কারখানার চরিত্রটি নিয়ে আপনি টেলিভিশন প্রডিউসারের চরিত্রে অভিনয় করেছেন, তো কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা এই চরিত্রটি করতে গিয়ে? আপা যখন আমাকে এই চরিত্রটার কথা বলে এবং প্রথমেই আমি যখন পরমদার কথা শুনি তখন আমি তো অবশ্যই নার্ভাস ছিলাম, কারণ এত বড় স্টারের সাথে কাজ করতে গিয়ে আবার ওনার সাথেই যেহেতু সমস্ত আদান প্রদান আমার, তো ওনার কাছ থেকে আমি আসলে কতটুকু সাপোর্ট পাবো ওইটা একটা ভয়ের জায়গা ছিল। কিন্তু চরিত্রটাকে কোপ আপ করতে আমি জানি না কতটুকু পেরেছি আর কি, এটাতে আমার তেমন কোনো চ্যালেঞ্জ মনে হয়নি। আমি যেরকম ওভাবেই করে গেছি, শবনম আপা সাজেশন, বাকিটা তো দর্শকরাই বলবে। পরমব্রতর কাছে জানতে চাই, এই চলচ্চিত্রে যারা সত্যিকারের ফোক গানের সাথে জড়িত তারাই অভিনয় করেছেন, মানে নন অ্যাক্টর আর্টিস্টদের সাথে কাজ করেছেন, এটা কি একটু আলাদা কোনো অভিজ্ঞতা ছিল কিনা? যারা তথাকথিত মানে অভিনেতা, নন অ্যাক্টর যারা, তাদের সঙ্গে অভিনয় করা সব থেকে বড় পাওনা এবং সব থেকে বড় পরীক্ষা হচ্ছে তাদের অভিনয় করার কোনো দায় নেই। তারা তাদের মতো যেখানটাতে আসলে আমরা পৌঁছতে চাই একটা মানুষের মতো না অভিনয়ের জায়গায়, তারা সেটা সহজাতভাবে করেন। তো সেখানে যাতে আমার অভিনয়টা অভিনয় না মনে হয় তাদের সঙ্গে, সেই জন্যে এই পরীক্ষাটা আমার, ওদের না। ওনারা কাল থেকে ওরা নিজেদের কাজটাই করে যাবেন আর কি, আমায় অভিনয় করে খেতে হবে তারপরে। সো আমায় যেন দেখে না মনে হয় ওদের পাশে যে আমি অভিনয় করছি আর ওরা নিজেদের মতো সহজাতভাবে কথা বলে চলেছেন। তো সেইটা একটা খুব বড় পরীক্ষা থাকে। সেই জন্য আমার নন অ্যাক্টরদের সঙ্গে কাজ করতে একজন পরিচালক হিসেবেও, একজন অভিনেতা হিসেবে, সহ অভিনেতা হিসেবেও আমার সাংঘাতিক ভালো লাগে। এক এটা, আর দুই হচ্ছে যে এই লোকায়ত গানের ধারাগুলোর কথা শুনে পড়ে, টেপে ক্যাসেটে প্রথমে, তার পরবর্তীতে সিডিতে, তারপরে স্ট্রিমিংয়ে শুনে বড় হয়েছি, গবেষকদের লেখায় পড়ে বড় হয়েছি, সেই ধারাগুলোকে চাক্ষুষ করার সুযোগ ঘটেছে। তো আমার মনে হয় এই ছবিতে, ও এক্ষুনি স্টার নাকি একটা বললো, আমার মনে হয় এই ছবিতে যদি কোনো সত্যি কোনো স্টার থেকে থাকে সেটা হচ্ছে এসেনশিয়ালি সেটা হচ্ছে বাংলার লোকগান এবং ওই শিল্পীরা যাদের সঙ্গে যারা নর্মালি আমাদের সঙ্গে বসে কথা বলে গেছেন, পারফর্ম করে গেছেন তারা। আমরা ট্রেলারে দেখেছি ইমির পরমব্রতর সাথে বেশ ঘনিষ্ঠ দৃশ্য আছে, তো পরমব্রতর মতো দোয়েলের ভাষায় স্টারের সাথে যখন প্রথম চলচ্চিত্রে এরকম কোন সিনে অভিনয় করতে হচ্ছে, নার্ভাসনেস কাজ করেছে কিনা? অন্তরঙ্গ সিনের কথা যদি বলি, হ্যাঁ অবভিয়াসলি আমি এখানে মেনশন করব যে এটার পেছনে পুরোটাই ক্রেডিট যাবে শবনম ফেরদৌসী আপার, বিকজ শবনম ফেরদৌসী আপা যখন আমাকে কাজটার জন্য ডাকে, সে আমার সঙ্গে যখন ফলো আপ করে, তখন সে সব কিছুই বলছিল, সব কিছু বলতে সে আমাকে এই পার্টটার কথাও বলে। তখন আমি বললাম যে শবনম আপা আমি করতে পারবো, বাট পরমব্রত চট্টোপাধ্যায় আমি তাকে ফেস করব কিভাবে, বিকজ আমি তাকে মিট করেছি গিয়ে শুটিং সেটে। এখন একটা মানুষের সঙ্গে এক কাপ চা খেলেও তো গল্প করতে করতে একটু ফ্রেন্ডশিপ হয়, কোনো ফ্রেন্ডশিপ নেই, কিচ্ছু নেই, সেটে গেলাম, দেখা করলাম, বাট হি গেভ মি দ্যাট কমফর্ট জোন। অন্তরঙ্গ দৃশ্য যেটা আছে আমার মনে হয় মানুষ খুবই পছন্দ করবে, এটা মানুষের জন্য আমাদের দেশের অডিয়েন্সের জন্য একটা নতুনত্ব নিয়ে আসবে। আই ক্যান সে যে এরকম সিনারিও মানুষ এর আগে দেখেনি বাংলাদেশের চলচ্চিত্রে। বা এখানে এই চলচ্চিত্রে হেলাল হাফিজের কবিতাকে গানে রূপান্তরিত করা হয়েছে। এক হচ্ছে হেলাল হাফিজের কবিতা সাধারণ মানুষের কাছে, পাঠকদের কাছে ভীষণ প্রিয়, তার মধ্যে হেলাল হাফিজ নামটিও, তার যে ব্যক্তিত্ব, একটা আলাদা পাওয়ারের জায়গা তো বটে সেটা নিশ্চয়ই। তো এই কাজটা চ্যালেঞ্জিং ছিল কিনা, কিংবা যারা শুনবেন এই গান শ্রোতাদের কাছে সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে, এটা একটু চ্যালেঞ্জ মনে হয়েছে কিনা? সিনেমার মধ্যে সবচেয়ে চাপের জায়গা ছিল এটা। আমরা ছোটবেলা থেকে যার কবিতা মানে পড়ছি, জানছি, এবং একটা বড় ক্যারেক্টার আমাদের জন্য, এবং তার প্রচুর কবিতা আছে যে একেবারেই অনেক অনেক পপুলার এবং অনেক মানুষের মুখে মুখে, এবং ভেরি স্ট্রং পোয়েট্রি, ইটস নট। তো এইটা একটা খুব চ্যালেঞ্জের জায়গা ছিল। একটা লিরিকে দুইটা গান করতে হয়েছে, একটা পপ রক, একটা ফোক রক। সো উইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। একটা লিরিকের মধ্যে আমরা যদি একটা কম্পোজিশন ভাবি, ওইটার দিকে কিন্তু আটকে যাওয়াটা একেবারেই স্বাভাবিক এবং ন্যাচারাল।
সো একটা জিনিস তৈরি করে ওটা থেকে আবার ব্যাকট্র্যাক করে বেরোয় আবার কমপ্লিটলি আরেকটা জিনিস বানানো। সো এইটা আসলে আমি থ্যাঙ্কফুল টু আপা যে এইরকম মানে ভারী দায়িত্ব আমাকে বিশ্বাস করে দিয়েছেন, অ্যান্ড সামহাও মনে হয় পুলড ইট অফ। এখন দর্শক দেখে বলবে কি। ইতিমধ্যেই আপনারা জেনেছেন, ট্রেলার দেখেছেন হয়তো অনেকেই। কথা বলছিলাম তাদের সাথে, পরমব্রতর কাছে আসতে চাই আমি মিউজিক নিয়ে চলচ্চিত্রটি, এবং এই জন্যই খুব হৃদয়ের কাছের জায়গা দখল করার মতো একটা ব্যাপার। আপনি নিজে একটি গানে গিটার বাজিয়েছেন, এটা কি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত ছিল নাকি প্রি প্ল্যান্ড ছিল? আমার এক্ষুনি যেটুকু মনে পড়ছে সেটা হচ্ছে একটা জায়গায় ছিল, মানে আমার যেটুকু বাজনা আছে, বাজানো আছে ছবিতে বা 3-4 লাইন গান গাওয়া আছে, সেটা কিন্তু আমি যেরকমভাবে সংলাপ বলি, মানে যেরকম ছবিতে যে সংলাপটা আমরা রেকর্ড করি লেপেলে, তারপরে আমরা ডাব করি, ওরকমই আর কি। মানে রেকর্ডিংয়ে গিয়ে কিছু বাজাইনি আর কি আমি। ওই যে গানটা কথাও বলছিল যে একই গানে দুটো সুর আর কি, একই কথায় দুটো সুর, হেলাল হাফিজের কথা, যেটা কবিতা থেকে গান। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেই দৃশ্যটা আমার নিজের ছবিতে একটা খুব প্রিয় দৃশ্যগুলির মধ্যে অন্যতম। তো ওই দৃশ্যে একটা জায়গায় বাজাতে হয়েছে আমাকে, এরকম 2-1 জায়গায় আছে। আর অনেকটা সময় কাটিয়েছি অনেকগুলো যন্ত্রপাতির সঙ্গে। বিকেশ ছবির গোড়ার দিকে যখন আমরা রক কনসার্টগুলো যখন শুট করেছি, তখন মানে ভাইকিংসের তৈরি করা গানগুলোতে প্রচুর বাজিয়েছি, মানে সেগুলো মোটামুটি চেষ্টা করেছি তারাও যেটা বাজিয়েছেন সেটা যাতে মানে এমুলেট করতে পারে, সেটা যাতে রিপ্রোডিউস করতে পারি আর কি। তো হ্যাঁ, মানে এটা করতে আমার ভালো লাগে, মানে গান বাজনা যন্ত্র। আমি একটু ইন্টারাপ্ট করবো, মানে আমি ওর এই সিরিয়াসনেসটা, মানে ও যে বলছিল ইয়ে নিয়ে, একটা সিনে যেখানে ওই গানটা হয় যেটার 2টা সুর, ওই সিনের মধ্যে আপা আমাকে বলছিলেন সেটে যেতে, অ্যান্ড হি ওয়াজ সো পার্টিকুলার অ্যাবাউট কোন কর্ড কোথায় বাজতেছে, কিভাবে বাজতেছে। সো বসে বসে আমার সাথে পুরো কর্ডস তুলছে, অ্যান্ড দেন সিনের মধ্যে আমি ওখানে ওই আমি ওই ইয়ে থাকে না যে গান ছাড়ে বন্ধ করে, সোইটার দায়িত্ব ছিলাম আমি। অ্যান্ড ও একদম যা বেজেছে অ্যাকচুয়াল ট্র্যাকে, ওই জিনিস তুলে কিন্তু ও লিটারেলি ওটা কোনো অ্যাক্টিং না, মানে ওটা তুলে ও বাজাচ্ছিল। অ্যান্ড এইটা আমার মনে হয় এই ছবির একটা বড় জায়গায়, যে কোনো কিছু আরোপিত মনে হয় না, চেষ্টা করতেছে মনে হয় না। মানে অ্যাজ এ মিউজিশিয়ানও যখন দেখি আমরা কিন্তু অনেক ভুল ধরার চেষ্টা, মানে এই গান রিলেটেড ছবি হইলে আমাদের ধরার চেষ্টা করি না, আসলে ন্যাচারালি চোখে ধরা পড়ে। এই সিনেমায় মনে হয় আমরা এই জায়গাটা খুব স্মুথলি। আমার আসলে যেটা হয় সেটা হচ্ছে যে মানে আমি যদি সিনেমা না করতাম তাহলে হয়তো চেষ্টা করতাম মিউজিশিয়ান হতে পারতাম কিনা সেটা সময় বলতো সেক্ষেত্রে আর কি। তো সেই কারণেই আমি সত্যি বলছি, আমি নিজে একজন সিনেমা কর্মী হয়েও বলছি, আমার কাছে সঙ্গীত সর্বশ্রেষ্ঠ শিল্প মাধ্যম আর কি। কেননা সঙ্গীতকে ধরা যায় না, হ্যাঁ, হাওয়ায় থাকে। আমরা যে গান নিয়ে এত কথা বলছি, আজব কারখানা পুরোটাই আসলে গান নিয়ে, আমরা একটু কি শুনবো মাঝে? যন্ত্র আছে আমাদের সেটে। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাস সইগ, বসন্ত বাতাসে। আসর জমে গিয়েছিল। কিন্তু ইমির কাছে একটু আমি চরিত্রটা সম্পর্কে জানতে চাই। আপনার মানে চলচ্চিত্রে অভিষেক নিয়ে কথা হলো, কিংবা পার্টিকুলার সিন নিয়ে আমরা কথা বলছিলাম, আজব কারখানাতে আপনার চরিত্রটা সম্পর্কে একটু জানবো। সিনেমাটায় আমার চরিত্রের নাম রিয়া। রিয়া ইজ আ প্রমিনেন্ট মডেল অ্যান্ড শি গট ইনটু রাজীব। আমি এতটুকুই বলতে পারবো। She was devoted to Rajiv. আচ্ছা, আপনার সাথে মিউজিকের সরাসরি সম্পর্ক নেই? না, আমার সাথে মিউজিকের সরাসরি সম্পর্ক নেই। I was like indirectly connected. I was connected with him to the film. আচ্ছা, তাহলে মডেলের চরিত্রেই যেহেতু অভিনয় করতে হয়েছে, ব্যক্তিগত জীবনে আপনি এত বছর ধরে মডেলিং এর সাথে জড়িত, তাহলে এই চরিত্রটাকে অ্যাডপ্ট করতে তো হয়নি আলাদা করে? না, এই চরিত্রটা আমার অ্যাডপ্ট করতে হয়নি, এটা আমি সত্যিই বলবো। কারণ আমি যেই ক্যারেক্টারটা ওখানে করেছি, সেই ক্যারেক্টারটা আমি সারা জীবন এটাই পার করেছি ছোটবেলা থেকে। ফ্রম মাই 16 years old থেকে আমি এই চরিত্রই করছি রিয়েল লাইফে।
বাট চ্যালেঞ্জ ছিল আমার সহ অভিনেতা, এটাই আমার চ্যালেঞ্জ ছিল আমার ডিরেক্টর, যে ডিরেক্টর যেটা এক্সপেক্ট করছে আমার থেকে বের করতে পারবে সেটা কি আমি এবার আবার নিজেকে জুজু ফুজু মনে হচ্ছে। সবাই খালি যে বলে থাকে যে এত চ্যালেঞ্জ, আমি এত বড় একটা বুদ্ধিমান চ্যালেঞ্জ ভাবি না। See, we are talking about your experience, okay? We are talking about your experience. বলো তুমি বলো। সো আমি এটাও চিন্তা করছিলাম যে সামিয়া জামান আপু যে আমাকে ট্রাস্ট করছে যে আমি ক্যারেক্টারটা প্লে করতে পারবো, ক্যারেক্টারটার পারফরমেন্স যেটা হবে, পারফরমেন্সের থেকে আসলেই বড় চ্যালেঞ্জটা হচ্ছে তাকে ফেস করা। সো তাকে ফেস করা কি এত এক্সপেরিয়েন্সড একজন অ্যাক্টর, আমি তাকে স্ক্রিনে দেখে অভ্যস্ত, আমি তার কাজের ভক্ত, আমি হিজ ফ্যান, আমি হিজ ফলোয়ার। সেইখান থেকে তাকে ফেস করা এবং তার সঙ্গে কাজটা করতে গিয়ে আম ফাইন, আম হিজ গার্লফ্রেন্ড, এই জিনিসটাকে অ্যাডপ্ট করা, ইট ওয়াজ টাফ ফর মি। আমি একটু যোগ করতে চাই, এটা ও তো অ্যাক্টিং করছে, আমরা তো পরমকে দেখছি ও তোপসে থাকার সময় থেকে, সো এইটার কিন্তু একটা আলাদা এফেক্ট আছে। না, এটা আমি যেটাও বলার চেষ্টা করছি সেটা আমি বুঝি। তার কারণটা হচ্ছে যে ও মানে রাজীব এবং রিয়ার যে সম্পর্কটা আমরা ছবিতে দেখি, সেই সম্পর্কটা এতটাই সহজ বা এতটাই ঘনিষ্ঠ যে সত্যি সত্যি একটা দূরত্ব থাকলে, এটা আমিও তো ফেস করেছি। আমি তো আনুশকা শর্মার সঙ্গে যখন অভিনয় করতে গেছি আমারও তো লেগেছে একটা কোথাও, যে প্রথম দিন তো আমারও মনে হয়েছে যে সুবিধে ছিল আমার যে আমরা রাজীব আর রিয়ার যতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছবির প্রথম দৃশ্য থেকেই, আমি যখন ধরুন বলিউডের কারোর সঙ্গে অভিনয় করতে গেছি তাদের সঙ্গে ফর্চুনেটলি এখনো অবধি আমার এরকম কোনো ভূমিকা করতে হয়নি যেখানে তাদের সঙ্গে আমার এতটা ঘনিষ্ঠ সম্পর্ক প্রথম দৃশ্য থেকে আস্তে আস্তে গ্রো করেছে সম্পর্কটা ছবিতে। তো সেটা থাকে, সেটা আমি অস্বীকার করছি না, একেবারেই আমি সেটা অস্বীকার করছি না। কিন্তু হ্যাঁ, মানে আমার কোথাওটা মনে হয় যে সেটা এগেন আমি ওর সঙ্গে একমত যে এই মানে অভিজ্ঞতাটা বাড়লে অভিনেতা হিসেবে সেটা চলে যায় আর কি একটা পয়েন্টের পর, যে আমার মনে হয় আজকে এতগুলো বছর অভিনয় করার পর আমার অন্তত আর আমার সামনে যদি না আমার স্বপ্নের নারীকে দান করে দেওয়া হয়, সেরকম আছেন দু একজন, সেটা অন্য কথা, কিন্তু সেটা ছাড়া বাকি যেই সহ অভিনেত্রী হোক, আমি যদি জানি তার সঙ্গে আমাকে অন্তরঙ্গ দৃশ্য করতে হবে, তখন আমার কাছে একটা চেহারা আছে, সেই চেহারার নাম ধাম তার তার তিনি কতটা মানে ওপরে বা নিচে আছেন, তিনি কতটা বড় তারকা, এটা আমার কাছে ম্যাটার করবে না। বাট এটা করতে পারাটা আসে অভিজ্ঞতা থেকে, এটা হট করে করা সত্যি সত্যিই মুশকিল, এটা আমি ওর সঙ্গে একমত। দারুণ কথা প্রসঙ্গে এই প্রশ্নটা আসলে এখনো আপনাকেই করতে হচ্ছে, সেটা হলো যখন আজব কারখানায় কাজ করতে এসেছেন বা এছাড়াও বাংলাদেশে কাজ করতে এলে, এই যে আপনার সহশিল্পীরা যখন এরকম বলতে থাকেন যে তারা আপনার ভক্ত, তারা আপনার ফলোয়ার, এটা কি একটা কোনো আলাদা অনুভূতি দেয় কিনা? আমি প্রথমতই বলি যে আমি সবসময় আমার কাজের জন্যে, আমি যেটুকু যা কাজ করেছি এক বছরে, আমি বাংলাদেশ থেকে একটা আলাদা রকম ভালোবাসা পেয়েছি বলে আমার ধারণা হয়তো ভুল, কিন্তু আমার রেকর্ডেড এক্সপিরিয়েন্স বলে আর কি, একটা আলাদা ভালোবাসা পাই বাংলাদেশ থেকে। তার জন্য সবসময়তেই আমি বলি যে আমি বাংলাদেশের দর্শকদের কাছে ভীষণভাবে আলাদা করে কৃতজ্ঞ সেটার জন্যে। আর নিঃসন্দেহে দেখুন, প্রশংসা পেতে বা যাকে ইংরেজিতে অ্যাডুলেশন বলে, সেটা পেতে খুবই ভালো লাগে, সেটা নিয়ে কোনো অসুবিধা না এসব ম্যাটার করে না, ওসব মিথ্যে কথা, হ্যাঁ, খুব ভালো লাগে পেতে, ঠিক আছে। এই শিল্পীদের মধ্যে এই পারস্পরিক আদান প্রদান এবং ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গাটা কিন্তু আসলে একটা কাজকে ভালো করে আর তার সেই কাজটার ভালো করে আর কি। দারুণ। গৌরব, আপনি বাউল শিল্পীদের সাথে বা বাউল ঘরানার ফোক শিল্পীদের সাথে কাজ করেছেন অনেক বছর ধরে, তাদেরকে কাছে থেকে দেখেছেন, একটু জানতে চাই যে আজব কারখানায় কতটুকু তুলে আনা সম্ভব হয়েছে, সাকসেসফুলি কি করা গেছে? আসলে সিনেমার মধ্যেই কিন্তু মানে এটা বারবার বলা হয় যে যেই পরিমাণ গান আমাদের এই ভান্ডারে আছে, এইটা আসলে একটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টার ছবিতে তুলে ধরা এটা সম্ভব না, নিশ্চয়ই না, এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। কিন্তু সেইং দ্যাট আপার যে এক্সপিরিয়েন্সটা আছে, আসলে বাপ্পাদার সাথে যেই অনুষ্ঠানটা করতেন আগে 71 টিভিতে, তো সেইটার এক্সপিরিয়েন্সের কারণে আসলে উনি কিন্তু এই প্রসেসটা দিয়ে গেছেন যে আসলে কোন জায়গার কোন মানুষটাকে, রাইট মানুষগুলোকে খোঁজা এবং কোন অংশটুকু আসলে দেওয়া, কোন জায়গাগুলোতে হাইলাইট করা। তো এরকম ছোট ছোট কিছু জিনিসগুলো আসলে মিলে একটা যোগসূত্র তৈরি হয়েছে বলে আমি মনে করি। এবং এই ছবিটা ফিকশন ছবি,
কিন্তু যেহেতু আপা কামস ফ্রম আ ডকুমেন্টারি ব্যাকগ্রাউন্ড এবং এই ছবিটার ধরনও যেরকম, এখানে আসলে প্রচুর ইনফরমেশন এবং ভেরি রিচ ইন টার্মস অফ আমাদের কালচারাল ইনফরমেশন অ্যান্ড হেরিটেজ এটা তুলে ধরার জায়গা থেকে। সো এই জায়গাটা আমি মনে করি যে আমি আপা কোয়াইট সাকসেসফুলি ব্যাপারটা ম্যানেজ করতে পারছেন। দোয়েলের কাছে আসবো আমি। আপনার অন্যান্য কাজগুলো থেকে আজব কারখানা কেন আলাদা, কেন দর্শক যাবে সিনেমাটা দেখতে? আজব কারখানা কেন দেখতে যাবে, এটার দাদা এমনি একটু আগে বসে, এখন আর আমি স্টার এগুলো আর আমি করে গেছি। সবচেয়ে বড় কথা, ছবিটা আমরা অনেক কষ্ট করে করেছি এবং আমরা বাদেও ছবিটাতে যারা অভিনয় করেছে, যারা আসলে মূল শিল্পী, যারা মানে একদম শিল্পী যারা, এরা কিন্তু মানে এদের কিন্তু সংখ্যা অনেক। দেখেন, আমি রংপুরে বেড়ে উঠছি, আমি আগে অসংখ্য ভাওয়াইয়া শিল্পীকে চিনতাম। আমি টানা 10 বছর কুষ্টিয়ায় গেছি, আমি ওখানে অনেক সাধু সঙ্গের সাথে মিশছি, কিন্তু ডে বাই ডে তারাও তো আসলে লাইমলাইটে আসতে পারছে না, তাদের ওইখানকার গানগুলোকে রেকর্ড করে নিয়ে এসে ম্যাস পিপলের কাছে পৌঁছাতেও পারছে না, তাই না? তো তারা কিন্তু দিন দিন হারায় যাচ্ছে। কিন্তু আমাদের দেশের এই সঙ্গীতের যে একটা এত বড় মাধ্যম এবং এতগুলো জনরার এত ধরনের গান, এগুলো তো আসলে পরবর্তী জেনারেশনেরও জানা দরকার। তো আমরা তো আর একটা সিনেমা এটা পুরোটা দেখাতে পারবো না, আমরা কিন্তু আজব কারখানা অনেকখানি পেরেছে এবং এটার জন্য তারা ইনফ্লুয়েন্স করেছে। আচ্ছা, এবং পরবর্তীতে এই সমস্ত শিল্পীদেরকে দিয়ে অন্যান্যরা আরো ভাববে, এই কারণে হলেও দেখতে যাও। আমি আবার একটু অ্যাড করতে চাই, মানে যারা আসলে গান ভালোবাসেন বা সঙ্গীতের মানুষ যারা, এইটা আমার মনে হয় যে সব রক মিউজিশিয়ানদের দেখতে যাওয়া উচিত। যারা গান বাজনা যন্ত্র বাজায় এবং গান বাজনা ভালোবাসে, তাদের একটা পার্সপেক্টিভ দিবে। অনেক শুভকামনা থাকবে আজব কারখানার জন্য, আর অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে আজকে এতটা সময় দেওয়ার জন্য। আড্ডা আসলে আরেকটু লম্বা সময় যদি হতো তাহলে আমাদের সবারই নিশ্চয়ই ভালো লাগতো, তবে চলচ্চিত্রটা একটু লম্বা সময়ের হবে, কাজেই আপনারা নিশ্চয়ই হলে গিয়ে সেটি দেখবেন। আজকের মতো আনন্দযোগের এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। সংবাদের জন্য দিনভর থাকবেন ৭১-এর সাথে, ভালো থাকবেন সবাই।